ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জেলার ২০টি আসনের জন্য জমা হওয়া ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এর মধ্যে ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়নও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ঢাকা ১১ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা ৮ আসন থেকে এনসিপির প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারিকে বৈধ ঘোষণা করেছে কমিশন। এদিকে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে, তবে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। ঢাকা ৬ আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা ৬ আসনের আমি ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমি ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। মৃত্যুজনিত কারণে বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ ঘোষণা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। সারা দেশে থেকে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। শনিবার বেলা ১০টা ২৫ বগুড়া ৭ আসনে মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করেন রিটার্নিং কর্মকর্তা। এখানে এখন দলীয় প্রার্থী বিএনপি নেতা মোর্শেদ মিল্টন। এছাড়া বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই আসনে বাসদ, ইসলামী আন্দোলন ও জেএসডির মনোনয়ন বাতিল করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এই আসনে মোট ৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। শরীয়তপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। ভেদরগঞ্জ, ডামুড্ডা, গোসাইরহাট আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা যারা কাজ করবেন তাদেরকে অনুরোধ করব, আমাদের কাজগুলি যেন সুন্দর সুরারূপভাবে যেন সম্পন্ন করতে পারি। খাগড়াছড়িতে ২৯৮ নম্বর সংসদীয় আসনে জমা পড়া ১৫টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭টি বৈধ, ৭টি বাতিল ও ১টি স্থগিত ঘোষণা করা হয়। এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সমীরণ দোয়ানের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ হয় বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার মনোনয়ন। তরুণ সমাজের যে ভাবনা, সেই ভাবনাকে আমরা কাজে লাগাবো এবং তাদের মূল্যায়ন করব। খাগড়াছড়িতে ইনশাআল্লাহ একটি ভূমিধস বীজ আল্লাহর রহমতে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আমি সাংবাদিক সব এবং এখানে যারা উপস্থিত আছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাইয়ের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত মৌলভীবাজারের ৪টি আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে দুপুর পর্যন্ত যাচাই বাছাইয়ের সময় ৩টি আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। হাসান আহমেদ, ৭১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আরও তথ্য জানাতে সেগুনবাগিচার বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, এখন পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো এবং বাতিল করা হলো কয়টি, এবং যাদের বাতিল করা হয়েছে তারা পরবর্তীতে কি ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে যাবেন বা কেউ আপিল করবেন কিনা,
এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তা নিয়ে এখন পর্যন্ত আসলে কতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো বিভাগীয় কমিশনার ঢাকার যে কার্যালয় রিটার্নিং কর্মকর্তার যে কার্যক্রম চলছে সেখান থেকে জানানো হয়নি। তবে সেটি আজকে দিন শেষে সন্ধ্যা 6টা নাগাদ জানানো হবে। তবে আমরা বিচ্ছিন্নভাবে যারা ভেতর থেকে শুনানি শেষে বের হয়ে আসছেন তারা জানাচ্ছেন যে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা জেনেছি যে তাসনিম যিনি স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি, কারণ তার যে ভোটারদের স্বাক্ষর নেওয়া হয়েছে সেখানে 2 জন ভোটারের স্বাক্ষর নেওয়া হয়েছে যারা তার নির্বাচনী এলাকার বাইরে বলে এই অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেনি। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি তার যে আপিল করবেন এবং সেই আপিলের সুযোগ আছে। আগামী 5 থেকে 9 তারিখের মধ্যে সে আপিল করতে হবে এবং 10 থেকে 18 তারিখের মধ্যে সে আপিল নিষ্পত্তি হবে। এবং এই মুহূর্তে কিন্তু কথা বলছেন বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 12 আসনের সাইফুল হক, উনি আমাদের কথা বলছেন, আমরা শুনবো তার কি বলেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে আমরা আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট যার মধ্য দিয়ে বাংলাদেশ এটা ঐতিহাসিক গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে, মানুষের এই উচ্ছ্বাস, মানুষের এই আনন্দকে ধরে রাখবার জন্য অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। যেমনটা বলছিলেন সাইফুল হক যে এখানে যে প্রার্থীদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু অনেকেই সংশয় প্রকাশ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনিও বলেছেন যে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে এবং নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেই বিষয়ে আরও একটু কার্যকর হতে হবে। নির্বাচন কমিশন প্রার্থীদের যে নির্বাচনী আচরণবিধি সেই আচরণবিধিগুলো আসলে যথাযথভাবে করছে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেন এই বিষয়গুলোতে আরও বেশি নজর দেয়, তা না হলে তারা যেন তাদের দায়িত্ব থেকে সরে যায়। এই যে প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা, এবং আপনাকে আরো জানিয়ে রেখে আমি যে সম্মেলন কক্ষে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রার্থীদের যেসব বিষয়ে হলফনামায় দাখিল করেছে তার মধ্যে তার বয়স, পেশা এবং শিক্ষাগত যোগ্যতা এবং তার যে আয় ব্যয় বিবরণী, সম্পদের বিবরণী এবং হলফনামায় যেসব তথ্য তারা দিয়েছে তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলা, এইসব আসলে সঠিক আছে কিনা সেই বিষয়গুলো যাচাই বাছাই করে প্রার্থীদের প্রার্থিতা বৈধতা বা বৈধ নয় এই বিষয়গুলো তারা ঘোষণা করছেন। এবং যাদের রিটার্নিং কর্মকর্তা, ধন্যবাদ সবুজ মাহমুদ, আপনার মাধ্যমে আমরা ঢাকা জেলার যে 20টি আসনের এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি করছে নির্বাচন কমিশন, সে খবর সম্পর্কে সর্বশেষ তথ্য জানলাম। ফিরব পরবর্তীতে আবারও। দর্শক, একই সাথে বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। বেগম খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র এই মুহূর্তে বিএনপি কাকে দিচ্ছে এবং একই সাথে আমরা যেহেতু বগুড়া 6-এ তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি তানিয়া, আপনাকে ধন্যবাদ। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বরাবরই কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি নির্বাচন করে আসতেন। তো এবার তার মৃত্যুজনিত কারণে সেই আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। আজ সকালে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই পর্বে সেখানে তার মনোনয়নপত্রটি বৈধ হিসাবে ঘোষণা করা হয়। পাশাপাশি একই আসন থেকে জামায়াত ইসলামী বাংলাদেশের গোলাম রব্বানী তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বগুড়া 6 সদর আসন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তারেক রহমান এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন, তার মনোনয়নপত্রটিও এখানে বৈধ হিসাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছেন। এই আসনে আরেকজন প্রার্থী আছেন, তিনি বগুড়া শহর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, তার মনোনয়নপত্রটি বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। অপরদিকে এই একই আসনে আরও 3 জনের ত্রুটিজনিত কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকালও এখানে কিন্তু বগুড়ায় 1, 2 এবং 3 আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। সেখানে 19 জনের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়, বাদবাকি
দেরকে কিন্তু বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে বগুড়া 2 শিবগঞ্জ আসনে সেখানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রে জটিলতার কারণে, ভুল থাকার কারণে সেটাকে বাতিল করা হয়েছে। সব মিলেই বগুড়ার গতকালে 3টি এবং আজকে সকাল থেকে 2টি আসনে হয়েছে। বাদ বাকিগুলো কিছু সময়ের মধ্যে হবে। এই ছিল বগুড়া মনোনয়নপত্র যাচাই বাছাই। ধন্যবাদ আবু সাইদ, আপনার মাধ্যমে আমরা বগুড়া 7 এবং 6 আসনের সর্বশেষ খবরাখবর জানছিলাম। ফিরবো পরবর্তীতে আবারও। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি কাঠামোবদ্ধ পরিবর্তন চাই সুজন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার হলো ভোটারদের সাথে রাজনৈতিক দলের একটি চুক্তি। ভবিষ্যতে আর কোনো সরকার যেন নির্বাচনী ইশতেহার ভুলে না যায় তার জন্য একটি আইনি ভিত্তি থাকা দরকারও বলে মনে করেন বদিউল আলম মজুমদার। হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে, যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সংসদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তাদের ইশতেহারে এটা যেন সুস্পষ্ট লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নিরপেক্ষতার সাথে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এজন্য পুলিশের ব্যাপক রদবদল করা হয়েছে। দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এজিএমএ এসব তথ্য জানান তিনি। নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অনেকেই গানম্যান দেওয়া হয়েছে। আগামীতেও কোনো প্রার্থীর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় চাইলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ সময় হাদি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন কমিশনার। জানান, হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। জানুয়ারি মাসের 21 বা 22 তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা, এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখেন, আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের শ্রদ্ধা শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, খালেদা জিয়া গোটা জাতিকে শিখিয়েছেন কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কখনো কটু কথা বলেননি, তাই জনগণ তাকে সম্মানিত করেছে। বিনা চিকিৎসায় দিনের পর দিন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার বলে অভিযোগ করেন রিজভী। সকাল থেকে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতা। নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। তার আত্মার মাগফিরাতের জন্য গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে, তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব। দর্শক, আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আছেন জিয়া উদ্যানে। আমরা সেখানকার খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, আমরা জানি যে মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং একই সাথে সেখানে কথা বলেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু যে সাধারণ মানুষগুলো আসছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের কাছ থেকে কি ধরনের অনুভূতি পাচ্ছেন বা কি ধরনের বক্তব্য পাচ্ছেন আপনার মাধ্যমে, সেটা আমরা জানতে চাই। খালেদা জিয়া মারা যাওয়ার পর আজ তৃতীয় দিন এখানে লোকজন এসে জমায়েত করছেন। সকাল থেকে আসলে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাইরেও সাধারণ মানুষরা কিন্তু কেউ ছেলে মেয়েদেরকে নিয়ে, কেউ সপরিবারে আসছেন এই জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার যে সমাধি এবং রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি, এই দুটি সমাধি যে স্থলটি এটি দেখার জন্য। এখনও আসলে দুপুর গড়িয়ে
গড়িয়ে গেল, তারপরও কিন্তু এখানে সাধারণ মানুষ আসছেন এবং ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। যেমনটি বলছিলেন যে এখানকার সাধারণ মানুষদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চোখে কখনো দেখেননি এই প্রজন্মের যেই লোকজন, তারা তো খালেদা জিয়াকে দেখেছেন এবং সেজন্যই আসলে দুজনের প্রতি যে আবেগ বা ভালোবাসা, তার টানের কারণেই আজ এই সমাধিস্থলে তারা আসছেন দেখার জন্য এবং তারা তাদের জন্য দোয়া করছেন, মোনাজাত করছেন। এই জিয়া উদ্যান বলতে গেলে এখনকার মতো মানে এরকম সাধারণ মানুষ এবং অঙ্গ সংগঠনের নেতৃকর্মীদেরকে দিয়েই এইভাবেই আসলে ফুলের শ্রদ্ধায় সমাহিত করা, শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষরা এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যেই ত্যাগ বা দেশের জন্য তার যেই টান, সেটিকে আসলে গ্রহণ করেই সাধারণ মানুষ এবং বিএনপি উভয়ই আসলে দেশের জন্য কাজ করবেন। কারণ দেশপ্রেম বা দেশ ভালোবাসা কি সেটি আসলে তারা বুঝিয়ে দিয়ে গেছেন। তার তাড়না থেকেই আসলে সাধারণ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। তানিয়া। ধন্যবাদ মাহিলা, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম শুধুই বিএনপির নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও জিয়া উদ্যানে এসে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ফিরব পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে জিয়া উদ্যান থেকে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টার দিকে তিনি বাসভবন থেকে গুলশান কার্যালয়ে যান। আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আমরা জানি যে 11:30টার পর নিজ বাসভবন থেকে বের হয়ে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন তারেক রহমান এবং এরই মধ্যে তো আপনার কাছেও নিশ্চয়ই খবর আছে যে বগুড়ার যে আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলে আজকের দিনে নেতাকর্মীদের উপস্থিতিতে কি ধরনের আলোচনা আজকের এই গুলশান কার্যালয়ে হচ্ছে জানাবেন এবং কতক্ষণ এই বৈঠক অথবা তারেক রহমান কতক্ষণ এখানে থাকতে পারেন সেই বিষয়ে কোনো ধারণা করতে পেরেছেন কিনা? ধন্যবাদ তানি। আপনি যেমনটি বলছিলেন যে দুপুর 11:30 সকাল 11:30টার পর থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ যে বাসভবন আছে সেখান থেকে তিনি এসে এই বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়ে তিনি অবস্থান করছেন এবং তিনি এখনো আসলে ভিতরেই আছেন এবং আমরা যতটুকু দেখেছি যে সকাল 10টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন এখানে এবং তিনি আসলে 12:30টার পর তিনি এখান থেকে আসলে চলে গিয়েছেন। এরপর যদি বলি যে আমরা দেখেছি যে দুপুরে 1টার পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখানে এসেছেন এবং তিনি ভিতরে অবস্থান করছিলেন এবং এছাড়া যদি বলি যে বিএনপির বিভিন্ন ধরনের যারা আছে শীর্ষ নেতা আছেন তারা ফাঁকে ফাঁকে এসেছেন এবং তারা অনেকে চলেও গিয়েছেন। তবে শুরুতে যদি বলি যে 10টার দিকে মহাসচিব ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং সাক্ষাতের পরে তিনি আসলে চলে গিয়েছিলেন এবং আজকের যে তার যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বিএনপির চেয়ারপারসন এই কার্যালয়ে বসায়, এটা আসলে নিয়মিত তার যে সাংগঠনিক কার্যক্রম সেটার একটা অংশ হিসেবে তিনি আসলে এখানে এসেছেন। এটা আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে তিনি প্রায় নিয়মিত এখানে আসছেন এবং শুধু এবং যদি বলি যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর থেকে তিনি আসলে নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং যদি যেমন গতকালকে আমরা দেখেছি যে তিনি গুলশানে আজাদ মসজিদে গিয়েছিলেন এবং সেখানে দলীয় যারা নেতাকর্মী ছিলেন তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া এবং মোনাজাতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এর আগেও আমরা কিন্তু দেখেছি যে গত 1 জানুয়ারিতে তিনি এই চেয়ারপারসনের এই কার্যালয়ে তিনি বসেছিলেন এবং সেই সময় আসলে জামাতের আমির এবং জামাতের যারা শীর্ষ নেতা ছিলেন তারাও সেখানে ছিলেন এবং একই সাথে ডাকসুর যারা নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। তো আজকের যে তিনি বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়ে যে অবস্থান করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তিনি আসলে এখানে অবস্থান করছেন এবং সেটা যে কবে না কখন নাগাদ যেটা শেষ হবে সে সম্পর্কে দল থেকে যেহেতু কিছু বলা হয়নি, তো তিনি যদি বের হয় এবং আমাদেরকে সেই সম্পর্কিত কোনো তথ্য দলের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে আমরা আপনাদের জানাতে পারবো। নিশ্চয়ই আমরা তখন ফিরে আসবো শাহরিয়ার ইমতিয়াজ আপনার কাছে এবং একই সাথে যদি এই বৈঠকের কোনো সিদ্ধান্তও আসে সেটিও হয়তো জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ ছিলেন এতক্ষণ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে। স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড নিয়ে ছলচাতুরি যেন শেষই হচ্ছে না। যাদের গাফলতি এবং অদক্ষতায় কার্ড পেতে এত ভোগান্তি তাদেরই আবার কাজ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। যদিও পিআরটিএর দাবি তা
হওয়ার কোনো সুযোগ নেই। তবে একবার দরপত্র বাতিল করে আবারও আহ্বান করা হয়েছে। সেখানেই পাওয়া গেছে অনেক সূত্র। সবুজ মাহমুদের অনুসন্ধান। বিআরটিএর স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ভোগান্তি যেন শেষই হচ্ছে না। বছরের পর বছর অপেক্ষা, অনিশ্চয়তা আর ঠিকাদারি জটিলতায় আটকে আছে লাখো নাগরিকের ড্রাইভিং লাইসেন্স। কার্ড সরবরাহ না থাকায় লাইসেন্সধারীদের সুবিধার্থে বিআরটিএ এখন ই লাইসেন্স দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। জারি হয়েছে প্রজ্ঞাপনও। ই লাইসেন্স করে দিয়েছি আমরা, যেরকম আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ছাড়া আপনি ই লাইসেন্স দিয়ে বাংলাদেশের ভিতরে চাকরি প্লাস আদার্স যে কোনো কার্যক্রম এটা তো পরিচালনা করুন। লাইসেন্সের সকল কার্যক্রমই আপনার সম্পূর্ণ হবে ই লাইসেন্সটা আপনার মোবাইলে থাকলে হবে। লাইসেন্স কার্ড সংকটের মূল কারণ ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। 2025-এর জুলাই মাসে বিআরটিএর সাথে চুক্তির মেয়াদ শেষ, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী 7 লাখ ড্রাইভিং লাইসেন্স না দিয়ে ভয়াবহ জট রেখে যায়। এছাড়াও ডাটাবেজের নিয়ন্ত্রণ ধরে রাখা, নিম্নমানের সেবা ও চুক্তির শর্তভঙ্গ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অথচ 2020 সালে একাধিকবার দরপত্রের শর্ত সংশোধনের পর শেষ পর্যন্ত কাজ পায় মাদ্রাস সিকিউরিটি। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ভারতের আধার কার্ড প্রকল্পে নাগরিকদের তথ্য বিক্রির কারণে প্রতিষ্ঠানটি আজীবন নিষিদ্ধ সেখানে। বাংলাদেশেও প্রতিষ্ঠানটির ব্যর্থতার নজির আছে। 2015 সালে বিএমইটির ইমিগ্রেশন কার্ড প্রকল্পে কাজ পেয়ে তা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারেনি। মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সকে কাজ দেওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল। সংশ্লিষ্টতার অভিযোগ, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এই প্রকল্প ঘিরে প্রভাবশালী অবস্থানে ছিলেন। তাদের নেপথ্যে ছিল টাইগার আইটির তৎকালীন শীর্ষ কর্মকর্তা জিয়াউর রহমান। 2011 সালে বিআরটিএতে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালুর পর দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের নিয়ন্ত্রণ ছিল টাইগার আইটির কাছে। দুর্নীতির অভিযোগে চুক্তি বাতিল হলেও প্রকল্পে তার প্রভাব এখনো বহাল আছে। অভিযোগ আছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের পৃষ্ঠপোষকও এই জিয়াউর রহমান। মাদ্রাস সিকিউরিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আগস্ট 2025-এ নতুন করে টেন্ডার আহ্বান করে বিআরটিএ, কিন্তু তাও বাতিল করা হয়। ওখানে আমরা যে কন্ডিশনগুলো দিয়েছিলাম কেউ ফুলফিল করতে পারেনি, কারণ একটা টেন্ডার দিয়ে একটা প্রতিষ্ঠানকে নিয়োগ দিলে আমাদের তো পারপাসটা সার্ভ করতে হবে। আমাদের যেভাবে লাইসেন্সটা চাচ্ছিলাম, যেভাবে ডেলিভারি দেওয়া, সেই ধরনের সক্ষম প্রতিষ্ঠানকে আমরা পাইনি। 18 ডিসেম্বর বিআরটিএ আবারও নতুন করে টেন্ডার আহ্বান করে, কিন্তু টেন্ডারের শর্ত ও কার্ডের বৈশিষ্ট্যে এনেছে পরিবর্তন। নতুন টেন্ডারের স্পেসিফিকেশনের সাথে অনেকটাই মিলে যায় মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স কর্তৃক সরবরাহকৃত কার্ডের সাথে। এছাড়া অভিজ্ঞতার শর্তও আগের তুলনায় শিথিল করা হয়। তাহলে কি পুরনো চক্রই আবার এই কাজ পেতে যাচ্ছে? যেটা বলতেছেন যে মাদ্রাজের জন্য কোনো স্পেসিফিকেশন করা হয়নি। স্পেসিফিকেশন সে আমাদের প্রথম যেটা ছিল সেটা দিয়ে বিএমটিএফ করেছিল, একবার টাইগার আইটি করেছে, মাদ্রাজ করেছে, সব কিন্তু সেমই ছিল। সেখানে লেটেস্ট যে আমাদের ফিচারগুলো প্রয়োজন সেগুলো ইনক্লুড করা হয়েছে। আগের প্রতিষ্ঠানকে আবারও ফ্যাসিলিটেট করার জন্য কি? না, এই ধরনের কোনো সুযোগ নেই, এই ধরনের কোনো কিছু করা হয়নি, এটা সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন দেশীয় অনেক প্রতিষ্ঠানই এই কাজের উপযুক্ত। তাদের কাজ না দিয়ে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। আমাদের এখানে যে প্রতিষ্ঠানগুলি এগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা কখনো টেকসই উন্নয়নের কথা চিন্তা করেনি। কার্ড প্রযুক্তিটা কিন্তু আহামরি কিছু না। এটার জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার করে বাইরে থেকে লোক নিয়ে এসে সাপ্লাই নিবে, বাইরের যে কোনো সাপ্লাই যে কোনো সময় ডিসরাপশন হয়ে যেতে পারে। টেকনোলজিক্যালি আমরা নিজেরা স্বাবলম্বী হয়েছি, এটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে পারতো এই প্রজেক্টগুলিতেই। এবং পরনির্ভরশীলতার ক্ষেত্রে আবার টেন্ডারেও দেখা যায় কোনো না কোনো একটা কোম্পানির স্পেসিফিকেশন বায়াসড আমরা টেন্ডারগুলি করি, আমাদের লোকাল পার্টিসিপেশনটাকে আমরা এখানে অবস্ট্রাক্ট করে দিই। আমার মনে হয় এগুলো একটু দেখা উচিত। পরনির্ভরশীল না হয়ে আমি রপ্তানি করে সমৃদ্ধ হব, স্বাবলম্বী হব, সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যারা যারা টেন্ডারে যান একটু দেশের কথা চিন্তা করা উচিত। বিআরটিএ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রকল্পে স্বচ্ছতা আসবে কিনা তা নির্ভর করছে নেপথ্যের এই অদৃশ্য প্রভাব মোকাবেলার উপর।
মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড মিরপুর 12 নম্বরের এই ভবনেই কার্যক্রম করত। চুক্তির মেয়াদ শেষ, কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ সহ অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান আশঙ্কা করছে কার্ডের ফিচারের অজুহাতে আবারও এই টেন্ডার পেতে যাচ্ছে মাদ্রাজ চক্র। এমনটা হলে গ্রাহক ভোগান্তি বেড়েই যাবে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। 220 কোটি টাকার সফটওয়্যার বিক্রি করে 190 কোটি টাকা মুনাফা, এমন অসম্ভবকে সম্ভব করেছেন চামড়া খাতের প্রতিষ্ঠান বে গ্রুপের মালিক জিয়াউর রহমান। যদিও অস্বাভাবিক এই ঘটনা স্বাভাবিক ছিল এনবিআর এর কাছে, ফলে কোম্পানিটির এমন আয় ব্যয় বিনা প্রশ্নে মেনে নিয়েছেন সংস্থার কর্মকর্তারা। তাই দিয়েছেন পুরো করমুক্ত সুবিধাও। রুহুল আমিনের অনুসন্ধান। চামড়া ও ট্যানারি শিল্পের জন্য এক সময়ের বিখ্যাত এলাকা হাজারীবাগ, সেখানেই প্রধান কার্যালয় এই শিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান বে গ্রুপের। চামড়া ছাড়াও যাদের ব্যবসা রয়েছে তথ্য প্রযুক্তি খাতে, এই সংক্রান্ত প্রতিষ্ঠান বে ইনফরমেশন সিস্টেমসের বর্তমান অবস্থা জানতে হাজির 71 টেলিভিশন। ক্যামেরার উপস্থিতিতে অস্বস্তিতে পড়েন দায়িত্বশীলরা, জানান অনেক আগেই বন্ধ হয়েছে কার্যক্রম, তাই তেমন কোনো তথ্য দিতে পারেননি তারা। ছিল না, ওটা ওয়াশাভবনে ছিল। আচ্ছা, ওটা বহু আগে বন্ধ হয়েছে। তথ্য জোগাড়ে 71-এর যাত্রা এই সংশ্লিষ্ট সংগঠন বেসিস কার্যালয়ে। তারা জানান বিআইটি সদস্য হয় 2018 সালে, যদিও কোম্পানিটির কার্যক্রম শুরু হয় 18 বছর আগে। বেসিসে দেয়া ঠিকানা অনুযায়ী কারওয়ানবাজারের টিসিবি ভবনে বেআইটির খোঁজ নেয়ার চেষ্টা করে 71। দায়িত্বশীলরা জানান কয়েক বছর আগেই গুটিয়ে নেওয়া হয় কার্যক্রম। বে নামে অফিস এখানে ছিল, এটা আরো মেবি বছর 3 আগে এখান থেকে চলে গেছে। এসব কার্যক্রম খোঁজার উদ্দেশ্য হলো কোম্পানিটির অস্বাভাবিক কিছু লেনদেনের তথ্য এসেছে 71-এর হাতে। কর নথি অনুযায়ী 2017-18 কর বর্ষে মাত্র 50 লাখ টাকার বিক্রি দেখায় বেআইটি। হার্ডওয়্যার ব্যবসায় ওই বছর লোকসান হয় 72,000 টাকা। পরের বছর বিক্রি কমে, বাড়ে লোকসান। তবে 2019-20 কর বর্ষে 1,63,00,000 টাকা বিক্রির বিপরীতে মুনাফা হয় 9 লাখ টাকা। এর পরের বছরই যেন আলাদিনের চেরাগ হাতে পান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান। নথি অনুযায়ী 2020-21 কর বর্ষে 1 লাফে 219,68,00,000 টাকা বিক্রি দেখায় বেআইটি। এতদিন হার্ডওয়্যারের ব্যবসা থাকলেও এই আয় আসে সফটওয়্যার তৈরি থেকে, যাতে মুনাফা হয় 189 কোটি টাকা। আর সব মিলিয়ে লেনদেন দেখানো হয় 435 কোটি টাকা, যা হয় সরকারি বেসরকারি 5 ব্যাংকে। এরপর থেকেই বন্ধ কোম্পানির কার্যক্রম। এমন অস্বাভাবিক আয় ব্যয় ও লেনদেন আয়কর কর্মকর্তাদের তদন্ত করার কথা থাকলেও বিনা প্রশ্নে সব মেনে নেন তারা। অনুসন্ধান বলছে বেআইটি করাঞ্চল 15-র সার্কেল 316-তে নিবন্ধিত। আলোচ্য সময়ে সেখানে উপকর কমিশনার ছিলেন অমিত কুমার দাস। তিনি এখন করাঞ্চল গাজীপুরের যুগ্ম কমিশনার। তার বক্তব্য জানার চেষ্টা করে 71। অমিত জানান এমন অস্বাভাবিক মুনাফা ও লেনদেন যাচাই বাছাই হওয়ার কথা, তবে প্রকৃত ঘটনা তার মনে নেই। যে কোনো অ্যাবনরমালিটিস থাকলে তার তো যাচাই বাছাই হবে, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করা ছাড়া কি সম্ভব নাকি? এটা অবশ্যই দেখতে হবে। ফাইল না দেখলে ভাই এটা হঠাৎ করে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। কোম্পানিটি 1 বছরে কর্মীদের বেতন ও বোনাস বাবদ ব্যয় দেখায় 10.5 কোটি টাকা। সে হিসেবে ওই বছর কোম্পানিটির বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করার কথা, তবে সে সংক্রান্ত কোনো তথ্য পায়নি 71। অনুসন্ধানে জানা গেছে 6 কোটি টাকায় সাবকন্ট্রাক্ট সেবা দেয়া কোম্পানিটিও এখন রুগ্ন। বে গ্রুপের কর্মকর্তারা জানান আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের বাইরে জিয়াউর রহমান। এই খাতের করমুক্ত আয় সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রত্যয়ন নেয় বেআইটি। কর্মকর্তারা জানান এর যাচাই বাছাইও হয় কর অঞ্চলের মাধ্যমে। প্রত্যয়ন দেয়া ও কর নথি নিষ্পত্তির প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকেন উপকর কমিশনার, রেঞ্জ কর্মকর্তা ও কমিশনার। রুহুল আমিন, 71, ঢাকা। পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বুয়েটের ডিজাইন করা ব্যাটারি চালিত রিকশা। উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আফতাবনগরে পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হয় এই ই রিকশার। ব্যাটারি ছাড়া এইসব রিকশার দাম পড়বে 2 লাখ টাকা। তবে রিকশার চালক ও ব্যবসায়ীরা বলছেন বাস্তবতা বিবেচনা না করে শুরু হয়েছে এই ই রিকশা প্রকল্প, যা দাম না কমালে এই উদ্যোগ সফল হবে না বলেও মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। যাত্রা শুরু করলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ডিজাইন করা নতুন মডেলের অটোরিকশা। নতুন এই রিকশায় সর্বোচ্চ 2 জন যাত্রী উঠতে পারবে। ই রিকশার সামনে ডিস্ক ও পেছনে ড্রাম অয়েল ব্রেকিং থাকায় থাকছে অতিরিক্ত নিরাপত্তা। প্রচলিত ব্যাটারি রিকশায় ব্রেকের বালাই না থাকলেও চালক ও যাত্রীদের সুবিধায় নতুন এই রিকশায় রাখা হয়েছে হ্যান্ড ব্রেক। থাকছে গাড়ি পেছনে নেয়ার জন্য ব্যাক গিয়ারের সুবিধাও।
সকালে নতুন এই গাড়ির পাইলট প্রকল্পের উদ্বোধন করেন দুই উপদেষ্টা। যাত্রী ও চালক উভয়ের জন্যই সড়ক নিরাপদ করতে সরকার কাজ চালাচ্ছে বলেও জানান তারা। এই রিক্সা এগুলো উঠায় দেন, এগুলো যন্ত্রণা এগুলো উঠায় দেন, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এই যে একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠিয়ে দিতে পারি না। তো ওই জন্যই এখন আজকে আমরা যেটা করছি কয়েকটা জিনিস করা হচ্ছে। শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন একটা সিস্টেমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়। তবে এমন ঘটা করে উদ্বোধন করলেও নতুন এই বাহন নিয়ে অভিযোগের শেষ নেই ব্যাটারি রিক্সা চালক ও ব্যবসায়ীদের। বাজার মূল্যের থেকে এই ই রিক্সার দাম অন্তত 50,000 টাকা বেশি রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। এটা যদি আপনার রিজি বাইকের ব্যাটারি 5টায় দিয়ে দেয় সর্বোচ্চ 1,70,000, এটা একবারে ফিক্স মানানছে, এর উপরে দাম কেউ পোষাবে না। এই গাড়িটা মনে হচ্ছে 2 লাখ 2.5 লাখ টাকাতে কিনলেন, 2.5 লাখ টাকাতে কিনলে পরে মনে হচ্ছে 800-900 টাকা জমা হবেন, তখন এই 900 টাকা জমা কিভাবে দিব? বেশি জমা দিয়ে নির্দিষ্ট এলাকায় কোনো চালক এই রিক্সা চালাতে রাজি হবে না বলে মত তাদের। 600-700 টাকা ভাড়া গোড়া দিনে মারে গাছ জমা দিয়ে কেউ চালাবে, এত টাকা দিয়ে চালাবে না। আমাদের জনগণ ঠিক আছে, যে মিশুক গাড়িগুলো ঠিক আছে। চার্জ দিতে রাত্রিতে গ্যারেজ সহ 200 টাকা খরচ হয়, এটাও 200 টাকাই খরচ হবে। তারা তো নিজস্ব বাসায় রাখতে পারবে না এই অটো, সেজন্য তাদের ওই আগের অটো যে আমরা সবাই চাচ্ছি, আগের অটো যে রেটটা আছে ওই রেটটাই করুক। নতুন এই বাহন সড়কে নামলে জটিলতা আরও বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করছেন অটোরিকশা চালক ও ব্যবসায়ীরা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাইবান্ধা 3 আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নির্বাচন নিয়ে তারাও ভাবছেন নিজেদের মতো করে। বলছেন এখন আর প্রার্থী শুধু প্রতিশ্রুতির উপর ভর করে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই এবার তারা গুরুত্ব দিতে চান দৈনন্দিন জীবনের সংকট, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে। পাপুল সরকারের তথ্যছবিতে বিস্তারিত। পলাশবাড়ি সাদুল্লাপুর নিয়ে গঠিত গাইবান্ধা 3 আসন। সারা দেশে নির্বাচনী আমেজের মধ্যেও এখানকার নারীরা ভাবছেন চিরচেনা ভোটসূত্রের বাইরে যাওয়ার। এখানকার নারী ভোটাররা জানান প্রত্যেক নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে আসেন, কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ নেন না। যে কারণে তারা এবার বেশ সাবধান। তারা এমন জনপ্রতিনিধি চান যিনি নারীদের কথা সংসদে বলবেন এবং বাস্তবসম্মত উদ্যোগ নেবেন। এখন যেরকম উচ্ছৃঙ্খলার দেশের ভিতরে আমরা অবশ্যই চাইবো যে প্রার্থী আসবে তাদের মাধ্যমে যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে আসে। নারীদের উন্নয়নে কাজ করবে, নারীদের নিরাপত্তার জন্য কাজ করবে, নারীরা যেন ইপটিজিংয়ের শিকার না হয়, নারীদের চাকরির কোটার যে বৈষম্য আছে এগুলো যেন না থাকে। নারী ভোটারদের মতে এলাকায় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি দরকার নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের স্কুল কলেজে যাতায়াত ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর অগ্রগতি সম্ভব নয়। যে আমাদের শিক্ষা ব্যবস্থাটার উন্নতি করুক, তারপর নারী পুরুষের বৈষম্য দূর করুক, পরীক্ষায় বিভিন্ন নকলমুক্ত পরিবেশ করুক, তারপর আমাদের নারীর নিরাপত্তা প্রদান করুক। তারা যেন নারী ও পুরুষের ভিতর কোনো ভেদাভেদ না রাখে, তারা যেন বেকারত্ব নারীদের জানি গুরুত্ব দেয় সবসময়। পরের বারে সাদুল্লাপুরে এমন একজন এমপি দেখতে চাই যে আমাদের নারীদের নিয়ে অধিকার নিয়ে কাজ করবে, নারীদের সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেবে, আমাদের নারী পুরুষের মধ্যে যে বৈষম্যটা আছে সেটা ভেদাভেদ না করে আমাদের শিক্ষা অনুযায়ী সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। সব মিলিয়ে গাইবান্ধা 3 আসনের নারী ভোটাররা এবার শুধু ভোটের হিসেবেই নয়, বরং পরিবর্তনের অংশীদার হিসেবে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চান। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এর মধ্যে আপনারা জানেন যে পূর্বাঞ্চলে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর এবং সকালে বাণিজ্য উপদেষ্টার এই বাণিজ্য মেলার আসর উদ্বোধন করেছেন। আমাদের সহকর্মী আছেন রিয়াজ হোসেন এই বিষয়ে সর্বশেষ খবর জানাতে। রিয়াজ, বাণিজ্য মেলা আজকে আমরা জানি যে উদ্বোধন করা হয়েছে, বাণিজ্য উপদেষ্টা উদ্বোধন করেছেন। জানাবেন আমাদেরকে যে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা কি বলেছেন এবং একই সাথে এই মেলারকে নিয়ে সেখানে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কতটা আশাবাদী।
তানি আপনাকে শুরুকে জানিয়ে রাখি যে বেলা 11:30টার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিক মেলার উদ্বোধন ঘোষণা করেন। এই ঘোষণার পর থেকে কিন্তু মেলার প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হচ্ছে, কিন্তু মেলার প্রথম দিক শুরুতে কিন্তু মেলার দর্শনার্থী আনাগোনা একেবারে অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি। তবে মেলা আয়োজক কর্তৃপক্ষ বলছে যে সময় যত বাড়বে আস্তে আস্তে হয়তো লোক সমাগম অনেকটাই বাড়বে। তবে আপনাকে জানিয়ে রাখি যে বাণিজ্য উপদেষ্টা এবং যিনি রপ্তানি উন্নয়ন ভাইস চেয়ারম্যান বাণিজ্য সচিব তারা যে একটাই চাওয়া, তারা একটাই আমাদেরকে জানিয়েছেন যে মেলায় দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি, দেশের পণ্য সামগ্রী বিদেশের বাজারে সমাদৃত করার জন্য কিন্তু তাদের এই বাণিজ্য মেলাটা তারা 1995 সাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে চালু করেছে। আর এই রূপগঞ্জের পূর্বাঞ্চলে কিন্তু পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই বাণিজ্য মেলা। আর বাণিজ্য মেলাকে ঘিরে শুরু হচ্ছে মেলা। এই মেলাকে ঘিরে কিন্তু সব বিভিন্ন স্টলগুলো তো আমরা দেখেছি যে তারা কিন্তু সবাই ব্যস্ত হয়ে গেছে এবং তাদের আশা সময় যত পেরবে ততই তাদের বেচা কিনা অনেকটা বাড়বে। আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী রিয়াজ হোসেন ছিলেন আমাদের সাথে এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।